ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, সামরিক শাসন বিরোধী সংগ্রাম, কোন ইতিহাসের নজির নেই এককালের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে? বহু শিক্ষক শিক্ষার্থীর আত্মত্যাগ, রথী মহারথীদের জ্ঞানের আলোকছটায় একদিন জ্বলজ্বল করত দেশের গণতন্ত্রের এই সেতুটাগার। কিন্তু প্রশ্ন উঠেছে এর শিক্ষা, গবেষণার মান, এর পরিবেশ নিয়ে। হতাশার এমন বাস্তবতায় পথের দিশারি হয়ে এগিয়ে আসার প্রত্যয় জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। কালের পরিক্রমায় সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী ক্ষমতা থেকে শুরু করে প্রশাসন, বহু শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী ও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জনকারী ব্যক্তিত্বের সম্পৃক্ততায় আজ আরও শক্তিশালী হয়ে উঠেছে সংগঠনটি। একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সংগঠনের প্রায় 10,000 সদস্যের একই অঙ্গীকার, যে কোনো মূল্যে দায়মুক্ত হতে হবে মাতৃসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, ফিরিয়ে আনতে হবে এর হারানো গৌরব। 24শে সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী, এ নিয়েই আজকের মাছরাঙা বিশেষ। মনে হচ্ছে মাত্র সেদিনের কথা। 66 সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তির সফল ধারাবাহিকতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম স্বচ্ছ কাঁচের মতো স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে চোখের সামনে। বলছিলেন বঙ্গবন্ধুর একসময়ের রাজনৈতিক সচিব, বহু আন্দোলন সংগ্রামের নায়ক, একসময়ের রাজপথ কাঁপানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জনাব তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জীবনের সোনালী দিন। আমি ইকবাল হলের ভিপি ছিলাম 66 সনে, ডাকসুর ভিপি 68-69 সনে, ছাত্রলীগের সভাপতি 69-70 সনে। সুতরাং ছাত্র আন্দোলন, ছাত্র সংগ্রাম এবং এই ছাত্রলীগের কাছে আমি ঋণী। আজ যে আমি তোফায়েল আহমেদ হয়েছি এই ছাত্রলীগের জন্য। তারপরে মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু 10 জানুয়ারি ফিরে এলেন, 12 জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে 14 জানুয়ারি আমার 28 বছর বয়স কেবল হলো, 29-এ পদার্পণ করেছি। তখন তিনি আমাকে তার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রতিমন্ত্রীর মর্যাদা দিতেন, এবং তারপরে যখন 75-এ তিনি আবার প্রেসিডেন্ট হলেন, তখন আবার প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে প্রেসিডেন্টের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট করলেন, অর্থাৎ প্রেসিডেন্টের মানে বিশেষ সহকারী হিসেবে আমাকে নিয়োগ দিলেন। পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, লক্ষ্য ছিল লেখাপড়া করে স্বাধীন দেশের নাগরিক হিসেবে সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হওয়া, আর তা পেরেছেনও জনাব নজিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অ্যালামনাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান মুখ্য সচিব তিনি। সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস অনার্স ও এমএসএস ডিগ্রি লাভ করেন দেশের সর্বোচ্চ সেরা এই বিদ্যাপীঠ থেকে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা আমাদের এই পর্যায়ে আসার পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব বা অবদান অনেক বেশি বলে মনে করি আর কি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু পুঁথিগত বিষয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আপনাকে সমাজ জীবনে, জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনাকে প্রতিষ্ঠা হতে গেলে বা আপনার কার্যক্রম চালাতে গেলে যা যা লাগে সেই বিষয়ে আপনাকে
পরিচিত করে বা প্রস্তুত করে। আমাদের সময়ে আমাদের যে পাঠাগার ছিল, সকালবেলা আমরা নিউজ পেপার পেতাম, তো সবাই দল বেঁধে আমরা নিউজ পেপার পড়তাম এবং আমাদের যে অডিটোরিয়ামে কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকতো এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো এবং আমরা সবাই অংশগ্রহণ করতাম এবং হলে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো সক্রিয় ছিল। কৃষি, সাংবাদিকতা সহ নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ জীবনে জাগরণ সৃষ্টিকারী ব্যক্তিত্ব, স্বাধীনতা ও ২১শে পদক প্রাপ্ত আন্তর্জাতিক অঙ্গনে সুখ্যাতি অর্জনকারী শাইখ সিরাজ এই বিশ্ববিদ্যালয়েরই সম্পদ। বিশ্বাস করেন তিনি, সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন তার পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের জন্য তার কিছু কর্তব্য দায়িত্ব পালনের জন্য। প্রত্যেকটা মানুষকেই সৃষ্টিকর্তা এমনভাবে করেছেন যে তাকে দিয়ে সমাজের, রাষ্ট্রের, তার পাশের, ইভেন কি সে যদি একটা পরিবারের সদস্য হয় তাহলে পরিবারের আরেকটা সদস্যকে হেল্পিং অ্যাটিটিউড, কোনো না কোনো ভালো কাজ করতে হবে। যেই শিশুটি জন্মের পর আস্তে আস্তে বেড়ে উঠছে, স্কুল যাচ্ছে, তারপর কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বাবা মা তার পরিবারের প্রত্যেকটা সদস্যের কিন্তু তার প্রতি আগ্রহতা সে মানুষের মতো মানুষ হবে, তাই না? এবং সে নিজেও সেটাই ফিল করে। সমাজ, রাষ্ট্র, পরিবেশ, প্রকৃতি তাকে সেইভাবে যদি সাপোর্ট করে তাহলে সে ওখানে এগিয়ে যেতে পারে, কিন্তু সাপোর্টিভ অ্যাটিটিউড যদি না থাকে তাহলে আগাতে পারে না। মাটি ও মানুষের বন্ধুর এ কথার যথার্থতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পিছনে। ১৯৪৮ সালে হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে যাত্রা শুরু করা এই সংগঠনের সদস্য সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর সামাজিক ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিধি। বাংলাদেশের শিপিং কর্পোরেশনের সাবেক সচিব জনাব রকিবউদ্দিন আহমেদের ধারাবাহিকতায় সংগঠনের বর্তমান সভাপতি, এফবিসিসিআই এর সাবেক সভাপতি জনাব একে আজাদ এই বিশ্ববিদ্যালয়েরই গর্ব। তিনি দেশের রপ্তানি বাণিজ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে তৈরি পোশাক খাতে লাভ করেন স্বর্ণপদক। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বিচারপতি জাস্টিস ইব্রাহিম। এরপরে আসলেন আর একজন উপাচার্য ডক্টর এম ও গনি। তিনিও বেশ কয়েক বছর ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের হাল ধরেন। ২০০৪ সালে যখন সৈয়দ মঞ্জুর ইলাহি সভাপতি এবং আমি মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করি, আমরা প্রথম যে কাজটি হাতে নেই সেটি হচ্ছে আমাদের নিজস্ব ঠিকানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতে ওখানে একটা গেট আছে, এই গেটটা কিন্তু আমাদের করা, মুক্তি ও গণতন্ত্র তোরণ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো অ্যালামনারি তার যে বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠটা কিন্তু হচ্ছে মায়ের সমতুল্য। মায়ের প্রতি যেরকম আমাদের সব সন্তানেরই একটা দায়বদ্ধতা থাকে, তেমনি আমার যে শেষ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের প্রতিও আমাদের একটা দায়বদ্ধতা থাকে সব সময়। এই পর্যন্ত আমরা ১২৫০ জন ছেলে মেয়েকে বৃত্তি দিচ্ছি, মাসে ২৫০০ টাকা করে প্রতিজনকে, এবং অনার্স পর্যন্ত আমরা কন্টিনিউ করব। প্রতি বছর আমাদের এই খাতে ৩,৬৫,০০,০০০ টাকা ব্যয় হচ্ছে। এর পাশাপাশি আমরা ঢাকা ইউনিভার্সিটির টিএসসিটা আপনারা দেখেছেন, এটা খুবই সেই পুরানো হয়ে গেছিলো, এখানে চেয়ারগুলো ছিল না, এটা রিনোভেশন করেছি আমরা। এখানে নতুন লাইট করা হচ্ছে, নতুন সব কিছুভাবে রিনোভেশন করেছে, ইলেকট্রিক লাইন থেকে শুরু করে পর্দা থেকে শুরু করে সব কিছু আমরা নতুন করেছি। অনেকগুলো টয়লেট বাড়িয়েছি আমরা, এখানে নতুন টয়লেট ব্যবস্থা করেছি। এখন আমাদের সেকেন্ড পর্যায়ের কাজ হচ্ছে লাইব্রেরির ধারণ ক্ষমতা বাড়ানো, যাতে আরও ছেলেমেয়েরা, যেটা 60-এর দশকে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন ছেলেমেয়ের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা এটা কীভাবে আরও এর কার্যকারিতা বাড়ানো যায়, এটাকে ডিজিটালাইজড করা যায়, এইভাবে কাজ করছি। এর পাশাপাশি আমরা মেডিকেল ফ্যাসিলিটিটাকে আরও কীভাবে উন্নত করা যায় সেই দিকেও আমরা নজর দিচ্ছি। অ্যাসোসিয়েশনের বর্তমান সদস্য সংখ্যা
10,000-এর বেশি। আর যতই এ সংখ্যা বাড়বে ততই শক্তিশালী হয়ে উঠবে এই সংগঠন, মনে করেন সংগঠনের নেতারা। এবছর পালিত হয় সংগঠনের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিজয় দিবস, স্বাধীনতা দিবস 1971 সালে সংগঠিত হয়েছিল। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী 71-এর চেতনাকে ধারণ করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের সকল ঘটনাবলীকে তুলে ধরা হবে। এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল অ্যালামনাস অংশগ্রহণ করেছিল তাদেরকে তুলে ধরা। আশা করছি এবারের অনুষ্ঠানটি অন্যান্যবারের চাইতে একটু ব্যতিক্রমধর্মী হবে। 41 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে যেমন কার্যক্রমে পরিকল্পনা এবং অংশগ্রহণ করে, ঠিক তেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনের সাথে সংযুক্তির জন্য সাংগঠনিকভাবেও আমরা তৎপরতা পরিচালনা করি। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সংযুক্তির ক্ষেত্রে আমাদের যে সকল সিদ্ধান্ত আছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবন অবস্থিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিস, সেখানে আমরা এই সদস্য করতে পারি এবং সেটা অনলাইনেও সেটা করা সম্ভব। খুব গর্বের সাথে বলতে হয় যে বিশ্ববিদ্যালয়ের যে দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের অ্যালামনাই, সেই দায়বদ্ধতা অনুযায়ী আমরা সবাই কাজ করছি। এখানে একটা টিম, এই টিমটা বর্তমান কমিটি, এই টিমটাকে দিন দিন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ততা এতটাই বেশি যে আমরা এটাকে একটা পরিবার হিসাবে আমরা মনে করছি। বিশ্ববিদ্যালয় এবং অ্যালামনাই একটা পরিবার। বহু আন্দোলন সংগ্রামী ইতিহাসের গৌরবময় অধ্যায় বহন করে চলেছে যে বিশ্ববিদ্যালয়, জন্ম দিয়েছে অসংখ্য গুণীজন, শতবর্ষের দ্বার প্রান্তে এসে তার অবস্থান যেন এখন মেঘে ঢাকা তারার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার ছিল, কাজে সমাজ সচেতনতা থাকবে, দেশের মানুষের জন্য কাজ করতে চাইবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে ছাত্র রাজনীতি অত্যন্ত বিশৃঙ্খল পর্যায়ে চলে গেছে। এই রকম আবহাওয়া নিয়ে ছাত্রদের নৈতিক মান উন্নত করা বেশ দুর্গম। তবে আমি আশা করি যে দুর্গম হলে এই কাজটা আমাদের করতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ছাত্রদের অংশ, এই দেশের সবচেয়ে মেধাবীরা এখানে পড়ে, অনেক বেশি কম্পিটিশন দিয়ে এখানে ভর্তি হতে হয়। তার মানে এটা প্রতিষ্ঠিত প্রমাণিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রতিটি ছাত্রই মেধার দিক থেকে বিবেচনা করলে পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়কে তারা বিট করতে পারে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকাতে আমাদের ঢাকা ইউনিভার্সিটি গত কয়েক বছর আগেও 1000-এর মধ্যে ছিল এবং এখন দেখবেন সেটা গ্রেডিংয়ে 1300-র মধ্যে চলে গিয়েছে। তার মানে আমরা 1300 বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালের মধ্যে 1300-র কাছাকাছি যেয়ে আছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইম্পার্শিয়াল হতে হবে, অর্থাৎ একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হলে তিনি যদি সঠিক যোগ্যতার না হন তাহলে তিনি যে পজিশনটাকে অকুপাই করেছেন সেটাকে উনি প্রায় 30, 35, 40 বছর ধরে রাখবেন। কাজেই আবার যদি যোগ্যতা সম্পন্ন শিক্ষক হন এবং সঠিক মানের শিক্ষক হন, তিনি যে পরিমাণ জ্ঞান তার ছাত্রদের দিতে পারবেন, একজন যদি পার্শিয়ালিটির ফলে আসে সে সেটা দিতে পারবে না। সেই জন্য আমার কথা হইল যে দল মত নির্বিশেষে শিক্ষার ক্ষেত্রে মানের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করা উচিত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে হয় তাহলে রাজনীতির সাথে কম্প্রোমাইজ করা যাবে না। ছাত্রদেরকে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করে মানুষ হইতে হবে। আকাশে ঘন কালো মেঘের আড়ালে সূর্যটা আর কতদিনই বা আড়ালে থাকবে, আলো আসবেই, বিশ্বাস করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার।
আর এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তবে এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সহ সার্বিক উন্নয়নে সিনেটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো প্রতিনিধি রাখার প্রস্তাব উঠেছে। মানে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে নতুন নতুন কি উদ্ভাবনী জায়গায় সহযোগিতা করলো সেটা আছে গবেষণার মধ্যে থেকে। আর হচ্ছে যে শিক্ষার্থীরা এখান থেকে বের হচ্ছে তার এডুকেশনের যে তার কোয়ালিটিটা কতটুকু, এইগুলোর উপরে তো র্যাঙ্কিংটা হয়। আমি বিশ্বাস করি এখনকার পড়াশোনা যদি আমি ধরি, আগের যদি ধরি, হ্যাঁ অনেক জায়গায় আমাদের পরিবর্তন হয়েছে, কিন্তু যদি কোয়ালিটি অফ এডুকেশন যদি আমি বলি সেখানে না নেমেছে বলে আমার মনে হয় না। এটা তাইলে এটা কেন না, যে বর্তমান শিক্ষার্থীরা যখন ইন্ডিভিজুয়ালি কন্ট্রিবিউট করে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, সে কিন্তু কম্পিটিশনের মধ্যে থেকে টিকে যায়। আমাদের যে জায়গাটা কমেছে সেটা হচ্ছে রিসার্চ। আমাদের কিন্তু অনেক রিসার্চ আছে, কিন্তু রিসার্চ কিন্তু এটা কিন্তু ইউনিভার্সিটির রিসার্চ না। কারণটা এখানে ইন্ডিভিজুয়াল টিচাররা ইন্ডিভিজুয়ালিভাবে এই গবেষণাগুলো করে, যেটা ইউনিভার্সিটি ক্লেম করতে পারে না দিস ইজ দ্য রিসার্চ। এই রিসার্চটা আমার ঢাকায় বিশ্ববিদ্যালয়, আমার কাছে যেটা মনে হয় পলিসি প্ল্যানিংয়ে আমরা এই জায়গাটায় দুর্বল। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই জায়গাগুলোতে কিন্তু কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু সেই জায়গাটায় আমি অনুরোধ করব ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনেট যাতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। সামগ্রিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশের যারা যেখানে আছে, যাদের সুযোগ আছে, বিশ্ববিদ্যালয়ে পাশে দাঁড়াতে হবে। আর অ্যালামনাই হিসেবে আমার মনে করি যে আমরা অনেক করছি এবং আরও অনেক কিছু করার বাকি, আমরা অনেক করতে হবে। সকল মহৎ কাজে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেভাবে দায়িত্ব পালন করছেন, আমি বিশ্বাস করি যে আমাদের কাজ করতে আরও ভালো লাগবে, আমরা আরও বেশি সম্মানিত বোধ করব, আরও বেশি উৎসাহিত হব যদি আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিনেটে সদস্য প্রতিনিধি নিয়ে আমাদেরকে আরও বেশি করে কাজে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিনেটে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধি নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। অ্যালামনার কিন্তু ওয়ান অফ দ্য মেইন যে ভিশন সেটা ছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে ঘিরেই কিভাবে আমরা আমাদের সেই ছাত্রছাত্রীদের, ছোট ছাত্রছাত্রী যে ভাই বোনেরা আছে তাদের উন্নতি করতে পারি, তাদেরকে আমরা তাদের পাশে থাকতে পারি। বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক যে মানদণ্ড আছে সেখানে আমরা ওনাদের সাথে কাজ করে কিভাবে ওনাদেরকে এগিয়ে দিতে পারি, এই দৃষ্টিভঙ্গির থেকেই কিন্তু অ্যালামনি সৃষ্টি। এবং আজকে আমরা যারা এই অ্যালামনির দায়িত্বে আছি তারা কিন্তু এটা সব সময় আন্তরিকভাবে বিশ্বাস করি যে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, যে কেন আমরা এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি ঘটাতে চেষ্টা করব না। এই মেসেজটা পরিষ্কার করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো কর্মের সাথে আমাদেরকে যদি ডাকা হয় আমরা সম্পৃক্ত হতে এক বিন্দু দ্বিধাবোধ করব না। সহমত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য। সিনেটে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকবে সেটিও খুব উপেক্ষা করার মতো নয়। যে প্রশ্নটি উত্থাপিত হয়েছে সেটিও হয়তো বা সময়ের আবর্তে আলোচনা সাপেক্ষে আইনি বিধিবিধান দেখে সেক্ষেত্রেও হয়তো বা একসময় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের কিন্তু আমাদের সিনেটে যাওয়ার সুযোগ আছে এবং এই প্রাক্তন শিক্ষার্থীদের আরও নানা ফোরামে যাতে নেওয়া যায়, নিশ্চয়ই সে বিষয়ে আলোচনা করা যায়। এই তো সময় জ্ঞান গরিমায় প্রসিদ্ধ প্রাণপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্ত হওয়ার। দেশ বিদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা যে যার অবস্থান থেকে সংকটের এই মুহূর্তে পাশে দাঁড়াবে মাতৃসম এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের।